আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানে যে রাজনীতি চলছে, এই রাজনীতিকে এক পক্ষ বলছে গুপ্ত রাজনীতি। আবার যাদেরকে গুপ্ত রাজনীতি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অর্থাৎ স্পষ্টতই জামাত এবং এনসিপি তাদেরকে টার্গেট করে সরকারের পক্ষ থেকে বলছে যে এরা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত দল। অন্যদিকে এনসিপি এবং জামাত স্পষ্টতই ভাবে বলছে এটা হলো একটা ম্যানেজড সরকার, গোপন চুক্তির সরকার, একটা সমঝোতার সরকার। এইভাবে যে বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের ফলে অনেক গোপন বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথম দিকে যেটা বলার চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম বা প্রচার হতো যেটা, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনে একটা সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে আমরা ডিটেলস জানি না, তবে আমরা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আনকন্ডিশনালি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকবেন না। আর নির্বাচন হলে বিএনপি তো ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। এবং এরকম একটা ইঙ্গিত ইতিপূর্বে মির্জা ফখরুল সাহেব সেই ইউনূস সাহেবের জামানায় তিনি একাধিকবার বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাজে লাগানোর, তার আন্তর্জাতিক ব্র্যান্ডিং, তার যে সুনাম সুখ্যাতি থেকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কেন নয়। সো ইট ওয়াজ ইনভাইটেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলার, লোভাতুর করার বা বল সেই বিএনপির কোর্টে নিয়ে আসার একটা প্রচেষ্টা, এবং সেটা হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটা দীর্ঘ আলাপ। কিন্তু যে বিষয়টি আফসোস থেকে যাচ্ছে জামাতের এবং এনসিপি, তারা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছিলেন বিশ্বাস করে, তারপরে তার হাতকে শক্তিশালী করেছিলেন আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে এনসিপির ছেলেরা যেত, জামাতের হাজার হাজার লোক যেত, এবং তার মাহফিলকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাহফিল, এখন সেই তো উনি একই মানুষ, ওনার সেই গ্রামীণ ব্যাংক ভবনে বসে আছেন, নোবডি গোয়িং দেয়ার, কেউ যাচ্ছে না, মশা মাছিও যাচ্ছে না। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন মানুষকে দাওয়াত করছেন, এবং তার যে এখন দুরবস্থা, সেটা হলো তার জামানাতে তিনি যেভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে টাইট দিয়ে রেখেছিলেন, এখন আল্লাহ তাকে সেইভাবে টাইট দিয়ে রেখেছে। কিচ্ছু করছে না কেউ, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করছে না। অধিকন্ত তাকে কেন্দ্র করে দেশের পত্রপত্রিকা, টেলিভিশন, টকশোর যারা লোকজন, তারা, এমনকি সরকারি দলের যারা লোকজন আছে, দিদার সে গালাগালি করছে। কেন হামিদ টিকা দিলেন না, কেন টাকা মেরে দিলেন, কেন নূরজাহান বেগমকে এখানে বসালেন, কেন আসিফ নজরুলকে বসালেন, অমুককে বসালেন, আলী রিয়াজকে কেন আনলেন, কেন তিনি এই জুলাই সনদের যে ঝামেলা, এটা সরকারের উপর চাপিয়ে দিলেন, কেন সংস্কার কমিশন করলেন, এইগুলো নিয়ে সরকারের যারা লোকজন আছে তারা ভীষণ রকম বিরক্ত, এবং তারা তাদের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো তুলোধুনো করছেন। আর অন্যদিকে অন্যান্য যারা বিভিন্ন টকশোতে তাকে গালাগাল করছে অকথ্য অশ্রাব্য ভাষায়, তাদেরকে মূলত দূর থেকে ফু দিচ্ছেন, কুং ফু, চালিয়ে যাও বাবা, অসুবিধা নেই। এই সকল কথাবার্তা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন শুনছেন, তারা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই একমাত্র এই জমানাতে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমস্ত লোকজন ছিলেন সবাই মুখে তালা দিয়েছেন। সেই শফিক সাহেব, যিনি তথ্য সচিব ছিলেন, ওনার প্রেস সেক্রেটারি ছিলেন তিনি, তারপরে আসিফ নজরুলের মতো ভোকাল সাহসী মানুষ, প্রায় সবাই পর্দার আড়ালে চলে গেছেন। কেবলই মাত্র সেই পলিথিন আপা হিসেবে খ্যাতি পাওয়া সেই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান,
তিনি আছেন, তিনি অবিরতভাবে বলে যাচ্ছেন, তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং তিনি তার যে কর্ম, সেই কর্ম আগের চেয়ে আরো বেশি উদ্দীপনা নিয়ে চালাচ্ছেন। অ্যাজ ইট ইজ যে তিনি বিএনপি সরকারের অন্যতম হোতা এবং বিএনপিকে ক্ষমতা আনার পেছনে তার একটা বিরাট কর্তৃত্ব ছিল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় যাদের প্রতি জনরোষ ছিল, বিরক্তি চরমে ছিল, তাদের মধ্যে প্রধানতম ছিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। এখন তিনি এই মুহূর্তে ভীষণ রকম ভোকাল এবং তিনি এত কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেউ তার সঙ্গে পেরে উঠছি না। প্রচণ্ড কথাবার্তা বলছেন, আগের মতোই তার সেই স্মিত হাসি আছে, আগের মতো সেই খুশি খুশি ভাব আছে এবং কথা বলতে গিয়ে তিনি যেভাবে মৃদু হাসতেন, মাথা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, চুল ঝুলিয়ে তিনি যেভাবে আকর্ষণ তৈরি করতেন, যেটাকে বলা হয় সেডাকশন। তো সেই আকর্ষণ তৈরি করার যে স্পৃহা, এটা পুরোদমে এখন আছে তার মধ্যে। তিনি এখন তামাক নিয়ে কাজ করছেন, তিনি এখন সিগারেট নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে তিনি কাজ করছেন। আর সুযোগ পেলেই তার জমানাতে তিনি যে ভালো ভালো কাজ করেছেন, ইউনূস সরকার যে ভালো ভালো কাজগুলো করেছেন, সেই কাজগুলো আফোর্ড করার চেষ্টা করছেন। এছাড়া বাকি সবাই গর্তে চলে গেছেন, ভীষণ রকম গর্তে চলে গেছেন। তো যেটা বলছিলাম যে সরকারের উপরে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটাতে বিরোধী দল সন্দেহ তৈরি করে ফেলেছে। তারা বলার চেষ্টা করছে যে এই সরকার একটা সমঝোতার সরকার, সমঝোতা করে তারা এসেছে। দ্বিতীয়ত হলো যে এই সরকার একটা গোপন চুক্তির মাধ্যমে এসেছে। এখন আমরা যেটা গোপন চুক্তি বলতে যেটা জানি, সেটা হলো আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তি আমেরিকা ইদানিং ফাঁস করে দিয়েছে এবং সেই চুক্তির যে সকল ধারা উপধারা জানাজানি হয়ে গেছে, তাতে করে দেখলাম যে আমরা রীতিমতো গলা পর্যন্ত ডুবে গেছি, নাক পর্যন্ত ডুবে গেছি, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। আমাদের চারিদিকে শুধু আমেরিকা, আমেরিকার গম, আমেরিকার ফল ফ্রুটস, আটা ময়দা, চিনি, সয়াবিন তেল, পেট্রোলিয়াম থেকে শুরু করে সব কিছু আমেরিকান, অস্ত্র শস্ত্র আমেরিকার, বিমান থেকে শুরু করে সব কিছু আমেরিকান ওই চুক্তির মাধ্যমে। বাংলাদেশ মোটামুটি বলতে গেলে আমেরিকার একটা অঙ্গ রাজ্যে যে সকল আমেরিকান পণ্য অ্যাভেলেবল হবে, এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, আগামী বছর থেকে বাংলাদেশে সব আমেরিকান পণ্য পাবেন। এখানকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো থাকবে না, আপনি আমেরিকার ফাইজার কোম্পানি সব পাবেন। সো ইউ মাস্ট বি হ্যাপি। এখানে যে সকল চাইনিজ অস্ত্র রয়েছে সেগুলো থাকবে না, সব আমেরিকান অস্ত্র থাকবে সেখানে। তারপরে আমেরিকান সেন্ট থেকে শুরু করে সে আর অন্য যা কিছু আছে সব কিছু এখানে চলতে থাকবে। তো এই যে জিনিসগুলো চলছে বাংলাদেশে গোপন চুক্তির ভিত্তিতে, এটার জন্য এক পক্ষ বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস এই দেশটিকে ডুবিয়ে দিয়ে গেছে। তো যারা এই সকল কথাবার্তা বলতেন তাদের জবাবে এই যে বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জনাব খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এই চুক্তি স্বাক্ষরের আগে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আলোচনা করেছি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। জামাত বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি সব কথাবার্তা বলে। আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব? আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করিনি। এবং এটা নিয়ে আমি যখন একটা বক্তব্য দিলাম একটা টেলিভিশনে, যখন বললো যে জামাতের আমি এই কথা বলছি আর পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে, আপনি কোনটাকে বিশ্বাস করবেন? আমি বললাম যে আমি অবশ্যই জামাতকে বিশ্বাস করি, খলিলুর রহমান সাহেবকে বিশ্বাস করি না। কিন্তু এখন যেটা সমস্যা হলো যে জামাত তো এখান থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলছে যে তারা এই সমস্ত বিষয় জানতো না। তাহলে কে জানতো? বিএনপি জানতো। বিএনপি তো এখনো পর্যন্ত অস্বীকার করেনি, যেহেতু তার মন্ত্রী বলেছে। বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাই এটা অস্বীকার করতে পারতো, কিন্তু তারা যেহেতু সেটা অস্বীকার করেনি, ইট মিনস এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে এটা বিএনপি জানতো। আর বিএনপি যদি সেটা জেনে থাকে, তাহলে ওই চুক্তির ভিত্তিতে মার্কিন ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনেছে। একথা তো এখন বিরোধী দল মানে বগল বাজিয়ে বাজিয়ে বলতে থাকবে এবং যত রকম দুর্নাম আছে, বদনাম আছে, সেই বদনামগুলো তারা বিএনপির বিরুদ্ধে ছাড়তে থাকবে।
এতে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা হ্রাস পাবে, বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে এবং আমেরিকা কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আছে সেটার প্রতিকূলে যে সকল রাষ্ট্রশক্তি আছে, যেমন রাশিয়া আছে, চীন আছে, এই সকল রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে। ফলে যে সমঝোতার রাজনীতি, যে সকল গুপ্ত রাজনীতি, গোপন চুক্তি রাজনীতি, মার্কিন নির্ভর রাজনীতি, তাবেদারির রাজনীতি, এই জিনিসগুলো আবার সামনে চলে আসবে খুব নোংরাভাবে, খুবই জঘন্যভাবে, এবং আপত্তিকর সব বক্তব্য ডে বাই ডে প্রচারিত হতে থাকবে। আর এর ফলে এই সরকারের যারা লোকজন, যারা নিজেদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি মনে করেন, খালেদা জিয়ার উত্তরসূরি মনে করেন, তাদের যে পার্সোনালিটি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, সক্ষমতা এবং দেশকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব দেওয়ার যে একটা অসাধারণ ক্ষমতা ছিল, সেই বিষয়গুলো নিয়ে প্রতিপক্ষ টিটকারি করবে, তারা আজে বাজে কথা বলবে এবং তারা বর্তমান সরকারকে পুতুল সরকার, সমঝোতার সরকার, গোপন চুক্তির সরকার হিসেবে বলার চেষ্টা করবে, অনেকে হামিদ কারজাই বলার চেষ্টা করবে, আরো অনেক কিছু, যা কিনা সরকারের যে কার্যক্রম বা কার্যকারিতা এটা নষ্ট করে দেবে। সরকার অনেক কর্তা ব্যক্তি আছেন, অনেক আপনজন আছেন, সরকারের অনেক মেধাবী লোকজন আছেন, আমাদেরকে শত শত বছর পড়াতে পারেন, এরকম শিক্ষিত লোকজনও বিএনপির মধ্যে আছে বা এই সরকারের মধ্যে আছে। তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন, বিবেচনা করবেন এবং কাউন্টার যে পলিসি, পাল্টা যে পলিসি, সেই পলিসি তারা গ্রহণ করবেন যাতে করে সরকারের ইমেজ থাকে। আদার